অভয় দিলে বলি যে আপনি তো আপনারা নাকি নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করেছেন। তো তারেক রহমান সাহেব হ্যাঁ আমরা ইঞ্জিনিয়ারিং করেছি। আপনি হুমকি দিয়ে কী করবেন? আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন না? আপনি হুমকি দিয়ে কী করবেন? 5 বছর পরে ভোটারের কাছে যাবেন না? কারণ এবার তো প্রমাণিত হয়েছে যে যদি অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কন্ডাক্ট করে তাহলে কারো হ্যাডাম দেখানোর কোনো জায়গা থাকে না। ওটা আমরা দেখতে যাব না, কারণ আমরা পাওয়ারে নাই। ওটা পাওয়ারে যারা থাকে তারা ব্যালেন্স করবে। কিন্তু আমি চাই এই দেশের সাধারণ লোক শান্তিতে থাকবে, রাত্র 1টা 2টায় রাস্তা দিয়ে হাঁটবে, নিরাপদ থাকবে, চাঁদাবাজি চলবে না। বয়কট, ক্ষমতায় যে গেছে, অপোজিশন যে আছে খালি বয়কট করে। কী রকম ইঞ্জিনিয়ারিং বলতেছে? আমরা যে জনগণকে মোটিভেটেড করে আমরা বুঝিয়ে আমাদের এই মানে কী বলে ভূমিদশ বিজয় বলতে যা বোঝায় সেটা আনতে পারার জন্য যে ইঞ্জিনিয়ারিং সেটা আমরা করেছি। নির্বাচন ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি রক্ষা করাটাই এখন বড় চ্যালেঞ্জ, তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জনাব আবু হেনা রাজ্জাক, আপনার কাছে আসতে চাই, আপনি কেমনটি দেখছেন? আসলে বিজিত দল বা পরাজিত দল একজন আরেকজনের বাসায় যাচ্ছেন, বিশেষ করে যিনি জয়ী হয়েছেন তিনি ছুটে যাচ্ছেন। আমরা দু একটি জায়গায় দেখেছি যিনি পরাজিত হয়েছেন তিনিও ছুটে গেছেন। তো এটা কি একটা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কি? মানে পরিবর্তন কি হচ্ছে তাহলে সত্যি সত্যি? না, আমরা তো সিমটম তো একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। তো আমরা তো বিগিনিংটা ভালো দেখছি। এখন মর্নিং শোজ দ্য ডে, পরে খারাপ দেখলে সেটা অন্য কথা, কিন্তু আমাদের কাছে লক্ষণটা আমরা ভালো দেখছি এই কারণে। তবে সবার আগে আমি জনাব তারেক রহমান সাহেবকে, আমরা তো আর চিঠি লিখলেও পাবেন না, আর দেখা করতে চাইবো না, কারণ চাইলেই যে পাবো তারও কোনো কথা নেই। তবে এই চ্যানেলের মাধ্যমে উনি আমাদের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, আমি ওনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এই চ্যানেলের মাধ্যমে। মানে এটা আমার জন্য একটা সুযোগ ওনাকে জানানোর জন্য। তো সর্বপ্রথমে আমি ওনাকে এই অভিনন্দনটা জানাইলাম। আর যে কথাটা আপনি বলছেন যে পরাজিত যারা হয়েছে তারাও দেখছি অনেকে, যেমন আমি দেখলাম শিশির মনির সাহেব এক জায়গায় গেছে পরাজিত, তাকে গিয়ে যেভাবে আগলে ধরেছে, আমি উনি ফলাফল অর্ধেক আসার আগেই উনি অভিনন্দন জানিয়ে দিয়েছেন। হয়তো উনি বুঝে ফেলছেন যে কতটুকু বাকি আছে আর ফল, তাতে হয়তো সে উইন করবেন। ঠিক একইভাবে যারা বিজয়ী হয়েছেন তারা কোথাও গেছেন শুনেছি আমি, সেটাও ভালো লক্ষণ, সিমটমটা ভালো সেই অর্থে। তবে আমার এবারের নির্বাচনটায় সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা আমি দেখতেছি, এই প্রথম একটা নির্বাচন দেখলাম যে নির্বাচনে সবাই খুশি। যদি বলেন কেমন, এটার একটা ব্যাখ্যা দিই আমি। ধরুন বিএনপি 213টা সিট পেয়েছে। বিএনপি 213 সিট পেয়েছে, এটা কিন্তু খুব আশ্চর্যজনক কিছু আমার কাছে না। এই কারণ বিএনপি তো বড় দল, আগেও ক্ষমতায় ছিল, আমি এই চ্যাপ্টারটা একেবারে অফ রাখলাম। কিন্তু অন্যদিকে যদি আসি, জামাত 68টা সিট পেয়েছে। ধরেন জামাতের জীবনে এককভাবে 3টা সিট পেয়েছে হাইয়েস্ট, না 18টা পেয়েছে। না সেটা চলো জোটে, সেটা বিএনপির সাথে জোটে, আমি সেটাই বলছি 3টা। আরেকবার পেয়েছে বিএনপির সাথে 14টা, আরেকবার পেয়েছে 18টা। সেক্ষেত্রে এই 3টার সাথে যদি আপনি কম্পেয়ার করেন, প্রায় 22 গুণেরও বেশি। মানে 68টা সিট 3/22 কত হয়? এবারে কিন্তু 10 দলীয় জোট করে কিন্তু পাইছে এটা। না, সেখানে তো এনসিপির সিটটা আলাদা। আমি বলছি যে পাইছে, এটা তাতে খুশি, সে খুশি, আমি সবাই খুশি, সে ব্যাখ্যাটা দিচ্ছে। সেই হিসেবে আসলে তো জামাত অনেক ভোট পাইছে, অনেক সিট পাইছে, আমি সেটাই বলছি, খুশি। আবার যদি আপনি এনসিপির দিকে আসেন, আমরা সবাই বলছি, অনেকেই বলছে যে একটা সিটও পাবে না, সে পাইছে 6টা সিট, সেও খুশি। আমি খুশিটা কেন বলতেছি, আপনি যদি আসেন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, আদার যারা অন্যান্য একটা সিট, ওইটা বাদ দিলাম, আওয়ামী লীগ খুশি। আচ্ছা, আওয়ামী লীগ খুশি কেন বলেন? আওয়ামী লীগ দেখতেছে তার বিরোধী শক্তিকে এনসিপি আর জামাত, এরা সরকার আসতে পারে নাই, যেটা একটা ভয় তারা পাইছিল। আমরা ইতিমধ্যে অন্যান্য চ্যানেলে, ইভেন ওভারসিজ বাইরের দু একটা চ্যানেলে বা বাইরের অনেক ব্যক্তির কথা আমরা শুনেছি, তার থেকে সেক্ষেত্রে আওয়ামী লীগও খুশি। এবং এই যে সব একটা নির্বাচন নিয়ে আমরা যত কথাই বলি, সবাই খুশি হওয়াটা, এটা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ ইলেকশন ওই হিসাবে। পাশাপাশি আজকে আমার কাছে আরও কতগুলো জিনিস মনে হইতেছে। আজকে তারেক রহমান সাহেব খুব ভালো কয়েকটা কথা বলেছেন, আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় দেখছি। তাকে খালেদ মহিউদ্দিন একটা প্রশ্ন করছিল ইঞ্জিনিয়ারিং নিয়ে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে। তো আমি একটু কান পাইতে রয়েছি যে কি বলে, যে আমি অভয় দিলে বলি যে আপনি তো আপনারা নাকি নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করেছেন। তো তারেক রহমান সাহেব হ্যাঁ আমরা ইঞ্জিনিয়ারিং করেছি। করার পরে কি রকম ইঞ্জিনিয়ারিং বলতেছে, আমরা যে জনগণকে মোটিভেটেড করে
আমরা বুঝিয়ে আমাদের এই মানে কি বলে ভূমিদশ বিজয় বলতে যা বোঝায় সেটা আনতে পারার জন্য যে ইঞ্জিনিয়ারিং সেটা আমরা করেছি। মানে এটা একটা ভালো জবাব উনি দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে উনি যখন প্রধানমন্ত্রী হয়ে গেলেন তখন কিন্তু উনি সবার প্রধানমন্ত্রী, তখন কিন্তু শুধুমাত্র তার দলের না। আর প্লাস অনেকগুলো বিষয় আমাদের জানার ইচ্ছা ছিল যেগুলো মোটামুটি উনি ক্লিয়ার করছেন। পররাষ্ট্রনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এইসব বিষয় নিয়ে খোলামেলা আলাপ করছেন। পাশাপাশি উনি নিজেই একটা চ্যালেঞ্জের কথা বলেছেন যে ওনার নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি রক্ষা করাটাই এখন বড় চ্যালেঞ্জ, তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা আপাতত। আরেকটা কথা বলছেন উনি, ওটাও খুব ভালো লাগছে আমার কাছে, সেটা হলো বিভাজন যত হবে গণতন্ত্র তত দুর্বল হবে, রাজনৈতিক স্থিতিশীলতা তত নষ্ট হবে, তথা দেশের জন্য এটা ক্ষতিকর। সেক্ষেত্রে আমার কাছে একটা জিনিস মনে হইতেছে, ট্রেজারি বেঞ্চ মানে সরকার এবং বিরোধী দল এদের ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকুক, সেটা আমরা প্রত্যাশা করি, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপাতত সবাই ফলাফলটাকে সুন্দরভাবে মেনে নিছে, সুতরাং একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। আমরা অতীতে খালি দেখতাম বয়কট, ক্ষমতায় যে গেছে অপোজিশন যে আছে খালি বয়কট করে, আমরা সেই বয়কটের রাজনীতি থেকে সরে যেতে চাই। এবারে হয়তো যে একটা নির্বাচন যেখানে আসলে কোনো মরদেহ নাই, মানে বড় ধরনের সহিংসতা তো নাই, আর সেটার আরেকটা প্রেক্ষাপট বলবে না, সেটা তো তারেক রহমান সাহেবরা বা জামাত ইসলাম সাহেবরা অথবা এনসিপি সাহেবরা তো কেউ নির্বাচনটা কন্ডাক্ট করেন নাই। নির্বাচনটা কন্ডাক্ট করছেন আন্ডার দ্য গভর্নমেন্ট কি ইউনুস সরকারের অধীনে নির্বাচন কমিশন। সেই কথা বললে আবার আমার একটু ভিন্ন মত আছে, কারণ নির্বাচন তো একটা চ্যাপ্টার, এখানে ক্ষমতায় কোনো সরকার ছিলেন না, ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার। তো সেখানে নির্বাচনটা যেদিন হইল, পার্টিকুলার দ্যাট ভেরি ডে আমি দীর্ঘ 18 মাসে দেখলাম প্রশাসনিক একদিনই তার পারফরমেন্স আমি দেখেছি, যে অসাধারণ পারফরমেন্স। এবং এই পারফরমেন্সটা আমার কাছে মনে হয় প্রশাসন নিজে ইসির সাথে আলাপ করে, কারণ ইসি তো মেইন এখানে, ইসির সাথে আলাপ করে প্রশাসনরা ইউনাইটেড হয়েছে যে আমরা এইটা একটা সুন্দর নির্বাচন, যাতে ভোট দেয়া নেওয়ার ক্ষেত্রে সেন্টারে গন্ডগোল নিয়ে কোনো বিতর্ক না হয়, সেই জায়গাটা আমরা যাব। এই ডিটারমিনেশনটা যদি গত 18 মাস থাকতো তাহলে দেশটা হয়তো কিছুটা হলে উন্নতি আরও ভালো হইতো, আরও ভালো জায়গায় আমরা যেতে পারতাম। জামাতের ভোটের পার্সেন্টেজ বা অন্য বিষয়ে বিএনপির একটা আত্মবিশ্বাস ছিল, এবং বিএনপির আত্মবিশ্বাসটাই আসলে পরবর্তীতে দেখলাম যে বাস্তবায়ন হয়েছে এবং ফলেও সেটা দেখা গেছে। কিন্তু ভোটের যে একটা অংশ আমরা দেখেছি ঢাকাতেই খুব অল্প ভোটে, সেইভাবে অল্প ভোটে বিএনপি চেয়ারম্যান জিতলেন। মির্জা আব্বাসের মতো অনেক বড় একজন ব্যক্তিত্ব, হেভিওয়েট প্রার্থী, অনেক কম ভোটে জিতলেন। অনেক আসনে দেখা গেছে বিএনপির আসলে, মানে যেটা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা যাচ্ছে, অনেকে বলছেন যে বেশি আসন পেয়েছে কিন্তু অনেক আসন কানের কাজ দিয়ে গেছে। মানে এইটা আপনি কিভাবে দেখবেন যে হেরে গিয়েও জামাতের এত বড় এই যে উত্থান হলো? দেখেন, আমি একটা জিনিস আপনাকে বলে রাখা ভালো, যে আওয়ামী লীগ কিন্তু দেশের সর্ববৃহৎ একটি দল। জি, আমার ভাই বলছেন আওয়ামী লীগ খুশি হয়েছে না বেজার হয়েছে? না ওই অর্থে না, আমি আওয়ামী বিরোধী দল না, আমি যেহেতু ক্ষমতায় যায় না। আপনি একটু শোনেন একটু, তারপরে আরো ভালো লাগবে আপনার, আপনি নিজেও খুশি হবেন। মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগ একটা দেশের অন্যতম বৃহৎ দল। 18 বছরে যেন তেনভাবে তারা ক্ষমতার মেয়াদকে দীর্ঘায়িত করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে, পরিণতিতে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই ভোটাররা 60% ভোট দিয়েছে। ইতিহাস বলছে জামাতের ভোট 7 থেকে 12-র মধ্যে বা 13-র মধ্যে, বিএনপির ভোট 40-এর নিচে। তাহলে এই 13% আর 40% যদি আমি যোগ করি বা 43% যোগ করি, কত হয়? 60 তো হয় না। তাহলে রেস্ট অফ দ্য ভোট কারা দিল? আওয়ামী লীগ দিয়েছে। যদি আওয়ামী লীগের মার কাটা থাকতো ওখানে, তাহলে কি জামাত এত ভোট পাইতো বলে মনে করেন আপনি? বিএনপির ভোট ইনট্যাক্ট আছে, 43, 44, 45 আছে। তাহলে জামাত যে ভোটটা পাচ্ছে, আমি যদি এটা বলি যে জাতীয় জামাত যে ভোটটা পেয়েছে এই ভোটটা আওয়ামী লীগরা দিয়েছে, আমি যদি ভিন্নভাবে ব্যাখ্যা করি, কারণ জামাতে তো এত ভোট পাওয়ার কথা নয়, এত লাভ দিয়ে তো 13% ভোট 43%, 34% যাওয়ার কথা নয়, একেবারেই নয়। এটা আমার অ্যাসেসমেন্ট, ভাই হয়তো অন্যভাবে দেবেন, সেটা ভিন্ন ডিবেট। দিন শেষে শুধু এতটুকু বলতে চাই যে মানুষ বিএনপির প্রতি আস্থা রেখেছে। এই ডিবেট না করে আসেন অন্য ডিবেট করি, যে বিএনপি যে এই যে কর্মসূচিগুলো বাস্তবায়নের যে চ্যালেঞ্জের কথাগুলো বলেছেন, এই বাস্তবায়নের জন্য একজন ভোটার হিসেবে আমার কিছু চাওয়া আছে। মাননীয় প্রধানমন্ত্রী, মানে উডবি প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং, এবং যারা প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং যারা আছে তালিকাতে, উনি ভালো বলতে পারবেন।
তাদের কাছে একজন ভোটার হিসেবে আমার কিছু চাইবার আছে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ হলো উনি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছেন। এই আইন শৃঙ্খলা সামনে রোজা আছে, এই রোজা মুসলমানদের জন্য সবচেয়ে বড় একটি ধর্মীয় উৎসব। এই রোজা মানুষ খুব শান্তিপূর্ণভাবে করতে চায়। এই রোজা কোনোভাবেই ব্যবসায়ী সিন্ডিকেটের দ্বারা গত 18 বছর নিষ্পেষিত হয়েছেন আপনি, আমি, রাজ্জাকি ভাই, সেটি আমরা হতে চাই না। এটা চ্যালেঞ্জ। এবং এই রমজান কেন্দ্রিক যে পণ্য পরিবহন হয়, এই পরিবহনের ঘাটে ঘাটে চাঁদাবাজি হয়। যে চাঁদাবাজির অভিযোগে অপপ্রচার বলেন, প্রচার বলেন, অভিযোগ বলেন, সব কিছু মিলিয়ে বিএনপির নেতাকে বা যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন তাকে একটা বড় ধরনের হ্যাসেলের ভেতর দিয়ে যেতে হয়েছে। এই চাঁদাবাজি মুক্ত ঈদ, চাঁদাবাজি মুক্ত রোজা, এটা মানুষ চায়। আমি আপনাকে একটু বলি, এই চাপটি তো থাকতেই হবে। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বিরোধী দলকে ওয়াচডগ বলা হয়। গত 18 বছরে কে বিরোধী দলকে সরকারি দল, এটা কি রাজ্জাকি ভাই আইডেন্টিফাই করতে পেরেছেন? জাতীয় পার্টির বিরোধী দল পতাকা নিয়ে ঘুরে বেড়ায়, এরশাদ সাহেব পতাকা নিয়ে ঘুরে বেড়ায়। আমরা এবার একটা শক্তিশালী বিরোধী দল দেখতে চাই। বিরোধী দলটা তার ভূমিকাটা কি? তারা ছায়া পার্লামেন্ট গঠন করবে, ছায়া মন্ত্রী পরিষদ গঠন করবে, এবং তারা সেই মন্ত্রণালয়ের প্রত্যেকটি ভুলভ্রান্তি তারেক রহমান বলেছেন গঠনমূলক আলোচনার জায়গায়। এবং তারেক রহমান তো জানেন, জামাত ইসলাম জানেন যে কেন সংসদ অকার্যকর করা হয়, কেন অতীতে সংসদ থেকে বিএনপি এবং জামাত জোটকে বের হতে যেতে হয়েছে। অতএব যেহেতু জানেন, সেই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে এবং জামাতও যেন না ঘটায়, বিএনপিও যেন না ঘটায়, তাহলেই তো পার্লামেন্ট ইফেক্টিভভাবে কার্যকরী হবে। এবং যে সংস্কারের মধ্য যে প্রতিশ্রুতি আছে, ডেপুটি স্পিকার বিরোধী দলের হবে, আমি তো মনে করি এটি অবশ্যই হওয়া উচিত ডেপুটি স্পিকার। এখন পর্যন্ত এই 2 দিনে আসলে তো আগামী 5 বছরের মনোভাব বোঝা যাবে না হয়তো, তো তারপরেও আসলে এই যে ইতিবাচক মনোভাবগুলো, আমরা রাজনীতিতে সৌহার্দ্যের কথা বলছিলাম, সেটা কি আসলে বাস্তবায়ন হবে নাকি কি মনে হয় আগের মতোই সব চলবে? ধন্যবাদ আপনাকে। তার আগে আমার হাসনাত আলী ভাইয়ের একটা কথা, যে মানে আওয়ামী লীগের ভোট জামাতকে দিয়েছে যে বিষয়টা উনি উপস্থাপন করলেন, সেটা এখন তো তার ব্যক্তিগত মন্তব্য বলেছেন উনি। সেটাই তো আমি বলছি, আপনার সব কিছুতে একটা সিমটম থাকতে হয়। আচ্ছা, উনি বলছেন ভোট দিচ্ছে, আমি কেমনে বুঝবো, বা উনি কেমনে বুঝলেন? আপনি দেখেন, আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু এনসিপি। যদি আপনি অ্যাকশনে দেখেন, তারাও আন্দোলন করেছে সরকারের বিরুদ্ধে দীর্ঘ 12 বছর। XYZ সবাই করছে, আমরা টকশোতেও করছি। টকশোতে কথা বলাটাও কিন্তু আন্দোলন। অবশ্যই, হ্যাঁ। এই যে আন্দোলন, তাতে সবাই আন্দোলন করেছে, এবং টার্নিং পয়েন্টে গিয়ে ফিজিক্যাল এপিয়ারেন্স দেখা গেছে যে জুলাই যোদ্ধারা। আন্দোলনটা তো একদিনের বা 1 মাসের নয়। তাহলে শেখ হাসিনা তো জীবিত, তার সবচেয়ে অন্যতম শত্রু হলো এই মুহূর্তে এনসিপি। আর জামাত তো স্বাধীনতা বিরোধী শক্তি। কোনো যুক্তিতেই তাদেরকে ভোট দিবে এটা আসে না। এর আপনি এটাও জানেন বোধহয়, কয়েকদিন আগে স্লোগান দিছে, নো বোট নো ভোট, অর্থাৎ নো নৌকা নো ভোট। তারপরে যে আপনি নবনীতা চৌধুরী, মাসুদা ভাট্টি বা বাংলাদেশে আরও যারা আছেন কিছুটা আওয়ামী ঘেঁষা, এটা অপরাধ নয়, তারা যে কথাবার্তা বলছে, এমন কোনো সিগন্যাল যদি থাকতো তাহলে আমরা তাদের বক্তব্যে পাইতাম যে এই ভোটগুলো ওদিকে যাবে। তা আমার কাছে মনে হয় এটা কেন বলছেন যে জামাত ভোট বেশি পাইছে, সবচেয়ে বড় কথা যেটা বলি আমরা, যেটা রিয়েলিটি, সেটা বাড়ছে তার ভোট, সবাই বলছি আমরা বাড়ছে। সে কেন বাড়ছে সেটা কিন্তু আমার হাইপোথিসিস, কিন্তু সিমটমে মনে হয় না যে তারা ভোট দিছে। তবে একটা জিনিস এই সরকারের কাছে আমি চাইব, এই সরকারের 3টা অংশ যদি ধরি, পার্লামেন্টে 3টা পার্ট, 1 ইজ বিএনপি, সরকারে থাকবে, বিরোধীতে আছে জামাত এবং এনসিপি। 3টা গ্রুপই, 3টা গোষ্ঠী কিন্তু মারাত্মকভাবে গত 16 বছর যাবৎ নির্যাতিত। অবশ্যই এই একটা জায়গায় তাদেরকে ইউনাইটেড থাকতে হবে বলে আমি মনে করি। কারণ এই 3 জনই নির্যাতিত, কেউ বলতে পারবেন না যে আমি নির্যাতিত না বা আমি হই নাই, আপনি হইছেন। 3 জনই নির্যাতিত। তার 2টা দল একসাথে হয়ে বিরোধীতে আছে, আর এক দল ক্ষমতা আছে। ভোটের প্রচারের মধ্যে যে মন্তব্যগুলো তাদের দেখেছেন, কি মনে হয় সামনের দিনে কি আসবে, সেই ইউনিটি কি থাকবে না? সেটাই আমি বলছি, সেটা তো পরের। আমি ভাই ভবিষ্যৎবাণী খুব কম করি, কারণ ভবিষ্যৎবাণী মানুষ করতে পারে না। আমরা চাইবো সেটা অবশ্যই ইতিবাচক থাক। আমি হাসনাত আলী ভাইয়ের সাথে আমার অনেক টক হয়েছে, আমি কাল্পনিক কথা খুব কম বলি, আমি কিন্তু লজিক্যালি দিচ্ছি আপনাকে। 3টা দল নির্যাতিত, কাজী ফেসিবাদের বিরুদ্ধে যে সমস্ত অ্যাকশনগুলো চলমান আছে, সেটা যদি কোথাও বাধাগ্রস্ত হয়, সেটা কিন্তু আমাদের কাছে খারাপ লাগবে।
দেশের জনগণের কাছে খারাপ লাগবে, যে এই বিচার প্রক্রিয়া কোনো কারণে যদি স্লো হয় এটা আমাদের খারাপ লাগবে। আমরা সাধারণ নাগরিক হয়তো বাইরের থেকে কিছু বলতে পারবো না, কিন্তু যেহেতু আপনার তিনটা দলই নির্যাতিত, সুতরাং আপনি কেউ বলতে পারবেন না যে নির্যাতিত। তো সবাই যখন নির্যাতিত তখন তার বিরুদ্ধে আইনগত অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে দ্বিমত থাকতে পারবে না এবং এটা অবহেলিত হতে পারবে না। এটা হলো আমার দাবি। 2 আসেন চ্যালেঞ্জ হিসাবে, আপনার যে বিএনপি যে ম্যানিফেস্টো দিচ্ছে এই মুহূর্তে বিএনপির প্রতিশ্রুতিটাই বড় হবে, এই কারণে যেহেতু তারা সরকারে গেছে। এই প্রতিশ্রুতি দেওয়াটা কিন্তু এক ধরনের চুক্তি, জনগণের সাথে চুক্তি। অবশ্যই জনগণের সাথে যে চুক্তিটা হয়, যখন আপনার আমার ব্যক্তিগতভাবে চুক্তি হয়, তখন সেই চুক্তি যদি কেউ লঙ্ঘন করে আমরা কিন্তু আদালতে যেতে পারি। কিন্তু রাজনীতিবিদদের প্রতিশ্রুতি ভঙ্গ হইলে কেউ আদালতে যেতে পারে না। সেক্ষেত্রে রেসপন্সিবিলিটি রাজনীতিবিদদের। কেন তারেক রহমান সাহেবের কাছে আমার প্রত্যাশা বেশি সেটা বলি। ভূমিধস বিজয় হয়েছে তারেক রহমান সাহেবের, কোনো সন্দেহ নাই। উনি 29 তারিখে ঢাকায় আসছেন, না সরি 25 তারিখে, 25শে ডিসেম্বর ঢাকায় আসছেন। আজকে আমার কাছে মনে হয় উনি যদি আরও আগে আসতেন তাহলে আমাদের জন্য আরও ভালো হইতো। কেননা সংস্কার এবং ঐক্যমত্যের যে বিষয় নিয়ে আমরা 8টা মাস দৌড়াদৌড়ি করলাম, আমরা কোনো সমাধান কিন্তু দিতে পারি নাই। না দিতে পারার কারণে, অমিলের কারণে ঘুরে ফিরে শেষ পর্যন্ত আমরা গণভোটে যেতে বাধ্য হয়েছি। এখন তারেক রহমান সাহেব যদি আগে আসতেন, আমি তার যে ক্যারিশমা দেখলাম, উনি আইসা যেটা করলেন এবং আগেই সমাধান হয়ে সেটা যদি উনি আগে আসতেন, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে তাইলে হয়তো আমাদের ওই পর্যায়ে যেতে হতো না এবং গণভোটের বিষয় তো আসতোই না। এটা গেল একটা দিক। দ্বিতীয় কথা, আর একটা মারাত্মক ব্যাপার উনি করেছেন, সেটা হলো আলটিমেটলি যেহেতু গণভোটটাকে সবাই স্বাক্ষর করে সমর্থন করছে, উনি কিন্তু গণভোটের পক্ষে হাতে ভোট দিতে বলেছেন। এখন হাতে যখন ভোট দিতে বলেছেন, ওনার ভূমিধস বিজয়ের সাথে, আমি কাল্পনিক কোনো কথা বলবো না, ওনার ভূমিধস বিজয়ের সাথে গণভোটের দিকে যদি আমি তাকাই, হাতে পড়েছে 4,85,00,000 আর নাতে পড়েছে 2,25,00,000 বা সামথিং এরকম। তাহলে ওনার যে বক্তব্য যে হাতে ভোট দিবেন, সেইটার আমি মনে করি ঢেউটা ওখানে পড়েছে। তা সেই ঢেউ যদি ওখানে পড়ে থাকে, তো ন্যাচারালি গণভোটের সাথে সংস্কারের সম্পর্ক আছে বা একটা সংশোধিত সংবিধানের ব্যাপার আছে। তো আজকে যেহেতু ওনার কথার ভিত্তিতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণভোট দিয়ে গণভোটে হাতে জয়যুক্ত করেছে বিপুলভাবে, সুতরাং উনি গণভোটের আদলে আর গণভোটের আলোকে যত দ্রুত সম্ভব সংবিধানটাকে সংস্কার করে আমরা একটা সুন্দর জায়গায় যাব, সেই প্রত্যাশাটা আমি তার কাছে রাখছি। জি, একটা মজার তথ্য দিই যে এখন পর্যন্ত নির্বাচন কমিশনে যারা আসলে কারচুপি, ইঞ্জিনিয়ারিং অথবা অভিযোগ জানাতে গেছে এই ভোট নিয়ে, মোটামুটি দেখা যায় যে অর্ধেকের চেয়ে একটু বেশি হবে যারা আসলে বিএনপিতে যারা হেরে গেছে। ভাই আমি কিন্তু আপনি নাম বলছেন কেন? আপনার দরকার নেই তো। যারা অভিযোগ করছে, অভিযোগগুলো সেটেলমেন্ট হওয়ার জন্য একটা প্রক্রিয়া আছে। রাজাক ভাই, আমি রাইট? সেই এই পদ্ধতিগুলো অনুসরণ করে এমনও দেখেছি, আমাদের কি হাওলাদার আপনাদের এলাকায় একজন ছিলেন, সুধাংশু হাওলাদার, সে ওনার মেয়াদ শেষ হয়ে গেছে, পরের মেয়াদ হয়েছে, তারপর উনি রিটার্নিং জিতছেন উনি। আমি অনুরোধ করব যে যারা এই পদ্ধতির ভেতরে আছেন তারা দ্রুত এগুলো আমলে নিয়ে সমাধান করবেন, এটা প্রত্যাশা করতে পারি। 1 নম্বর, বিএনপি করলো, জামাত আমার কাছে একেবারেই রাজনীতিতে সৌহার্দ্য রাখতে। আমি একটু বলতে দেন আমাকে প্লিজ, এত প্রশ্ন করলে তো জবাব দিতে পারবো না। আমি যে রাজ্জাকি ভাইকে একটু, আমাকে বোধহয় মিসলিড হয়ে গেল। আমি বলছিলাম যে আমার ভাই বলছিলেন যে জামাত ভোট বেশি পেয়ে গেল। এই যে বেশি পাওয়া, জামাত তো ভোট বেশি পায়নি, আরো 9টা দল তার সাথে ছিল। একটু বলতে দেন আমাকে একটু। আমি সেই জায়গায় বলছি যে সেই 9 দলের ভোটকে একবারে বাদ দিয়ে দেবেন আপনি, তাহলে কিন্তু জামাতের ভোট মানে এতটা বাড়েনি। আমি একটু বলি ভাই, একটু এটা বলি। 2 নম্বর প্রশ্ন হলো যে বিএনপি আওয়ামী লীগের কি জামাতের না, আওয়ামী লীগের জাত শত্রু নাকি এনসিপি? বিএনপি কি বন্ধু? 111-এর সরকার, একটু না ব্যাখ্যা তো একটু দিতে হবে, করি না ডিবেট, একটু শোনেন। 111-এর সরকার আজকের যিনি প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং, তাকে প্রতি কি শারীরিক নির্যাতন করা হয়েছিল, সেই সরকারকে শেখ হাসিনা বলেছিল এটা আমাদের সরকার। তাহলে এখানে আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিয়েছে, এটা আপনার কথা মিন করে না বা প্রমাণ করে না। 2 নম্বর কথা, বেগম খালেদা জিয়া, আমি এটাও ব্যাখ্যা দিই, বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়েছেন শেখ হাসিনার সরকার। অতএব 1 নম্বর শত্রু তখন এনসিপি ছিল না, বিএনপি ছিল।
বিএনপিকে দেশ থেকে উৎখাত করার তাই তো জন্য বলছি, যা যা তিন করার, তাহলে আপনি কি তিন দলই তাহলে নির্যাতিত। তাহলে 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 আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিয়েছে এস্টাবলিশ করার কিছু নাই। আমি তো বলিনি হ্যাঁ, BNP আপনি ভোট দিয়েছে। ব্যাখ্যা করছিলেন। আপনি বলছেন জামাত, কিন্তু সেইটা হ্যাঁ, বলছি হ্যাঁ, আমি একই কথা। না, 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 ভাই, ভাই, না, না, ভাই, আমাকে শেষ mistake করতে দেন। হবে না, না। আপনি তো আমাকে মিসেট করতেছেন। আমি বলছি জামাতকে ভোট দিছি আমরা না। যে প্রসঙ্গে ছিলাম, আমরা যে আমি প্রসঙ্গে শেষ ছিলাম, করি, তারপরে যেটা আমি আমি একটু দুঃখ প্রকাশ করছি। বলেন। আমরা যে প্রসঙ্গে ছিলাম সেটা হচ্ছে যে সামনের দিনে এই বিরোধী দল নিয়ে, ধরেন এই শক্তিশালী বা যাদের একটা পার্সেন্টেজ ভোট আছে, তাদেরকে নিয়ে সামনের দিনে এই সরকারি দল আসলে কিভাবে জ্বালাবে এবং সৌহার্দ্যটা সাথে নিয়ে তারা কিভাবে সংসদ চালাতে পারবেন, বা এই বিরোধী দল তাদের জন্য কি আসলে কোনো ঝামেলাপূর্ণ হবে কিনা। দেখেন, রাজ্জাকে একটা চমৎকার কথা বলছেন জি অবশ্যই। যে 3টি দল সংসদে গেছে তারা 24-এর পক্ষভুক্ত। তিনজনই নির্যাতিত। সবার পক্ষভুক্ত সবার মধ্যে একটা সাধারণ এই একটু শেষ করি, পক্ষভুক্ত তারা। রাজ্জাকি ভাই বলছেন যে 24 জুলাই আমাদের হলো মূল মানে ম্যাগনা কাটার মতো, যেটা বাস্তবায়ন করতে হবে দ্রুত। আমি একটু দুঃখের সাথে রাজ্জাকি ভাইকে বলি যে আমার ছাত্র বন্ধুরা এখনও জুলাই সনদে স্বাক্ষর করেনি। তাদের এই বাস্তবায়ন করার আগে তাদের স্বাক্ষর করা উচিত। আমি অনুরোধ করবো যে স্বাক্ষরটা করবে। 2 নম্বর কথা, এই জুলাই সনদ বাস্তবায়নের কথা আমরা বলছি, রাজ্জাকি ভাইয়ের সাথে তো ডিবেট করতে ভালোই লাগে। একটি রাজনৈতিক দল এই ডিবেটে সনদে স্বাক্ষর করার পরেও 5% মহিলা নারী, যে দেশের 51% মহিলা ভোটার, জি। সেই মহিলাদের প্রতিনিধিত্ব 1%ও রাখিনি আমরা। কোনো দলই সেই জুলাই সনদের 5% রাখার কথা আমরা রাখিনি। অতএব স্ববিরোধিতা যেন আমরা না থাকি। আমরা একদিকে বলছি যে ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, তাহলে আবার হুমকি আসবে কেন? যতক্ষণ পর্যন্ত, আমি তো একই কথাই বললাম যে এই জামাতে ইসলাম বিএনপির সাথে সরকারে ছিল, এই জামাতে ইসলাম বিএনপির সাথে বিরোধী দলে ছিল, তাহলে তারা তো দুই পক্ষই জানে যে সৌহার্দ্য কী আর সংঘাতটা কী। জি। তাহলে সংসদে সরকারি দল কি কি করলে, কি আচরণের কারণে বিএনপিকে জামাতের সাথে ওয়াকআউট করতে হয়েছে, সংসদ বর্জন করতে হয়েছে, এটা তো বিএনপি জানে, জামাতও জানে। তাহলে তারা যদি সেই আচরণটি না করে তাহলে কার্যকরী হতে বাধ্য। এবং আজকের যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি সহযোগিতা চেয়েছেন, নাম ধরে ধরে সহযোগিতা চেয়েছেন, জামাতের চেয়েছেন, এনসিপির চেয়েছেন, উনি আরও ইসলামিক দল যেগুলো আছে বা যারা অংশগ্রহণ করেছেন সমস্ত দলের সহযোগিতা চেয়েছেন। রাজ্জাকি ভাই কোট করেছেন যে ঐক্যটা হলো শক্তি আর বিভাজনটা হলো দুর্বলতা। তো উনি তো ঐক্যের বাংলাদেশের কথা বলেছেন। আমি যদি জামাত ইসলামের নির্বাচনের আগের কথা যদি বলি, জামাত ইসলামের আমির নিজে তারেক সাহেবের কাছে গেছেন গুলশান অফিসে, যে বলছেন আসেন আমরা ঐক্যবদ্ধভাবে দেশটা চালাই। নির্বাচনী ক্যাম্পেইনের মধ্যে অনেক বাক্য ব্যয় হয়েছে, আমি ভুলে যেতে চাই তারেক রহমান একটি কথা উচ্চারণ করেননি। অতএব হুমকি ধামকি বাদ দেন, এগুলো কথা। আপনি হুমকি দিয়ে কী করবেন? আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, আপনি হুমকি দিয়ে কী করবেন? 5 বছর পরে ভোটারের কাছে যাবেন না। কারণ এবার তো প্রমাণিত হয়েছে যে যদি অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কন্ডাক্ট করে তাহলে কারো হ্যাডাম দেখানোর কোনো জায়গা থাকে না, নির্বাচন সুষ্ঠু হয়। এটা তো ইতিহাস, প্রতিষ্ঠিত সত্য। তাহলে যদি হয় আপনি ক্ষমতা দেখাবেন আনপ্রেসিডেন্টলি পার্লামেন্টের ভেতরে, তারপরে আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন পার্লামেন্টের ভেতরে, ভোট বাড়বে না, ভোট কমবে। আবার একটি মিনিট, আবার বিএনপি যদি বিরোধী দলের প্রতি শ্রদ্ধাশীল না থাকে বা তাদের কথা বলার স্পেসটা যদি না দেয়, আমি মনে করি ওনারা দেবেন। কারণ ওনারাও তো বিরোধী দল ছিলেন, ওনাদের প্রতি সরকারি দল কী অত্যাচার করছে ওনারা জানেন। অতএব আমি মনে করি বিএনপি এবং জামাত উভয় পক্ষ দীর্ঘদিন একসাথে সরকারে ছিল, বিরোধী দলে ছিল, মাঠে ছিল, ঘাটে ছিল, জেলখানায় ছিল, আয়নাঘরে ছিল, 24-এর লড়াই ছিল। তাহলে তাদের মধ্যে এই হুমকি ধামকি চলবে কেন? আর যে সমস্ত অভিযোগের কথা বলছেন, অভিযোগ সেটেলমেন্ট করার জন্য আমার রাজ্জাকি ভাইদের কোর্ট আদালত সব খোলা আছে। দ্রুত সেখানে যাবেন, অভিযোগ উত্থাপন করবেন এবং সংশ্লিষ্ট আদালত যেন দ্রুততম সময়ের মধ্যে, যেহেতু তারেক রহমান আইনের শাসনের কথা বলেছেন, সুশাসনের কথা বলেছেন, আমি আশা করতে চাই উনি এই আইনি প্রক্রিয়া, বিচারিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করবেন না, বাধাগ্রস্ত করবেন না। এবং উনি এও বলেছেন যে আইন তার নিজস্ব গতিতে চলবে, আমি বিশ্বাস করতে চাই। আমরা এই যে এখন যারা আসলে বিরোধী দল হলো, তারা কি সেই সরকারকে ভালোভাবে চালিয়ে দিতে পারবে বা সেরকম একটা ভালো একটা সংসদ হতে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। যাদের কথা উনি বললেন তারা তুখোর পার্লামেন্টারিয়ান, কোনো সন্দেহ নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে তার দল যখন ইনজাস্টিস করছে মানুষের উপরে, তখন তো তারা প্রতিবাদ করেনি। সুতরাং আমার এরকম তুখোর দরকার নাই। তো আপনি এইরকম তুখোর লোক তো আমার দরকার নাই। আপনি তুখোর তখন যখন আপনি আপনার দলের জন্য দলকে এক্সটার্নালি না বলেন, ইন্টারনালি তো বলবেন যে এগুলো ঠিক হচ্ছে না, জনগণের ক্ষোভ হচ্ছে, কথার কথা বলছি। সুতরাং আপনার তুখোর হইলে হবে না। আপনার দলীয় সিদ্ধান্ত যদি জনগণের বাইরে যায়
জনগণের বিরুদ্ধে যায়, সেখানে আপনাকে রুখে দাঁড়াতে হবে, এই মানসিকতা আমার থাকতে হবে। তা কয়েকটা কথা বলি, ওই যে আকবর সাহেব বললেন, আমি ওনার সাথে কতগুলো বিষয়ে একমত পোষণ করছি। যেমন ধরুন, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা নিলেন, আমাদের প্রত্যাশা যাই থাকুক না কেন, তার তো কোনো রাজনৈতিক ফোর্স ছিল না। তারপরে প্রশাসন বা রাজনীতি দল কী করছে না করছে সেই আলাপে আমি এখন আর যাচ্ছি না। কিন্তু উনি 18 মার্চ যে কী করলেন, সেই খতিয়ানে দেশের ক্ষতি কতখানি করছেন, ভালো কতখানি করছেন, সেটা কিন্তু নেক্সট গভর্নমেন্ট যে যাবে, হ্যাঁ, মানে আউটগোয়িং ইউনুস, ইনকামিং তারেক রহমান সাহেব। তো তারেক রহমান সাহেব যখন টেক ওভার করবেন, আমরা হয়তো তখন জানতে পারবো এই 18 মাসে উনি কী করেছেন, সেটার একটা খতিয়ান আমরা পাবো। কিন্তু বাহ্যিকভাবে আমরা যেটা দেখেছি, উনি চূড়ান্ত পর্যায়ে, যদি শুরুতে যখন আসছেন, যেটা উনি বলে গেছেন যে আমি অল্প সংস্কারে এতক্ষণ থাকবো, বেশি সংস্কারে জুন পর্যন্ত থাকবো, ফাইনালি যখন ফেব্রুয়ারিতে উনি নির্বাচন দিয়েছেন, ডিটারমিনেশন, কোনো চেঞ্জ হয় নাই তার কথায়। 1, 2, উনি যে প্রতিশ্রুত নির্বাচন যেটা বলেছিলেন, একটা সুন্দর নির্বাচন দিয়ে যাবেন, এবং সুন্দর নির্বাচন কিন্তু হয়েছে। অর্থাৎ কেউ ইঞ্জিনিয়ারিং কথা বলে, সেটা আরেকটা বিতর্ক, আমি সেখানে যাচ্ছি না। আমি বাহ্যিকভাবে মানুষ ভোট দিছে, ভোট দেখছি, কোথাও কোনো বিশৃঙ্খলা হয় নাই, আর যা টুকটাক হয়েছে এটা সবসময় হয়। কিন্তু ভোটের পরবর্তী দিন কিন্তু আমরা অনেক বিচ্ছিন্ন ঘটনার খবর পেয়েছি। তো ভেরি পার্টিকুলার ডে হয়তো ইউনুস সাহেব সবাই কোঅপারেট করছে এই কারণে, কারণ আমাদের রাজনৈতিক দল এবং প্রশাসন চেয়েছিল ইউনুস সাহেব চলে যাক, সে কারণে সুন্দর হয়েছে। এখন আমার কাছে এই সরকারের কাছে যেটা চাওয়া পাওয়া, সেটা হইলো যেই পদ্ধতিতে ওনার ইলেকশনটা নিয়ে কোনো প্রশ্ন নাই, সবাই অ্যাকসেপ্ট করছে, এবং হি ইজ আউটগোয়িং, হয়তো ওনার শান্তিপূর্ণ একটা বিদায়ী হবে। আমরা পরবর্তী সরকার, যাতে এই সরকার যখন আবার পাওয়ার হ্যান্ডওভার করতে যাবেন, নির্বাচন আসবে, ঠিক একইভাবে যাতে দিতে পারেন, তা নাহলে কিন্তু আমরা গণতন্ত্রে পিছিয়ে যাব, আবার নিন্দিত হব। আরেকটা কথা আপনাকে বলে যাই, বলছেন মানে সরকারের যে প্রতিশ্রুতিগুলো, একটা প্রাণবন্ত সংসদের কথাও আমরা বলছিলাম যে সংখ্যার হিসেবে এবং অনেক বেশি আসন বিএনপির, এখন তারা এই 70-এর বেশি আসন নিয়ে তারা কি আসলে বিরোধী দল সেইভাবে ভূমিকায় থাকতে পারবে, প্রাণবন্ত সংসদ করতে পারবে? আমি বলি সেটা হলো আপনার মানসিকতার ব্যাপার, আপনি কি করবেন। কারণ আপনি 2/3 মেজরিটি পেয়ে গেছেন, যিনি 2/3 মেজরিটি পেয়ে গেছেন, তার কিন্তু কার উপরে নির্ভর করতে হবে না। এবং নির্ভর করতে যদি না হয়, আপনি যদি অবজ্ঞা করেন, অবহেলা করেন, তাহলে আমাদের অতীত যে পার্লামেন্টগুলো ছিল তার সাথে এর কোনো পার্থক্য থাকবে না। তো আমরা সেটা আশা করি না। যদি তেমন কিছু দেখি আমরা হয়, তাহলে তো কোনো সন্দেহ নাই, যেটা বলেছেন উনি ইউনিফিকেশন, যে আমরা যদি একত্রে গণতান্ত্রিক নিয়ে আগায় যেতে চাই, জনকল্যাণের জন্য সবাই মিলে সরকার পক্ষ বিরোধী পক্ষ আগায় যেতে চাই, ভালো। আর যদি বিভাজন হয়, তাহলে সেটা মঙ্গলজনক। এখন দেখতে হবে এই 3টা রাজনৈতিক দলই নির্যাতিত। আমি বারবার একই কথা বলছি, 3টা রাজনৈতিক দল নির্যাতিত, 3টা রাজনৈতিক দলই ডাইরেক্ট ইনডাইরেক্ট গুম খুনের শিকার, ক্রসফায়ারের শিকার, আয়নাগরের শিকার। এই যদি হয়ে থাকে, তাহলে এই সমস্ত জায়গা থেকে লেসন নিয়ে কিভাবে এই আয়নাগর থাকবে না, বিনা বিচারে হত্যা থাকবে না, 57 জন সেনা অফিসারের মতো ঘটনা ঘটবে না, শাপলা চত্বরে কোনোভাবে কোনো একটা লোক বিনা বিচারে হত্যা হবে না। এইসব ব্যাপারে যদি ইউনাইটেড থাকে, তারপরে আপনার বহির্বিশ্বের চিন্তাভাবনা কি, ওটা আমরা দেখতে যাব না, কারণ আমরা পাওয়ারে নাই। ওটা পাওয়ারে যারা থাকে তারা ব্যালেন্স করবে। কিন্তু আমি চাই এই দেশের সাধারণ লোক শান্তিতে থাকবে, রাত্র 1টা 2টায় রাস্তা দিয়ে হাঁটবে, নিরাপদ থাকবে, চাঁদাবাজি চলবে না, দুর্নীতি চলবে না। এবং সরকার জনগণকে 3 দল মিলে, 3 দল বলতে বিরোধী দল সহ 3 দল মিলিয়ে জনগণকে কিভাবে খুশিতে রাখবে, জনগণের আস্থায় থাকবে কিভাবে, সেটাই হবে তাদের অন্যতম কাজ। আর আপনি যেটা বহির্বিশ্বের সাথে কি করবেন, সেখানে দেশের স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব সবগুলো অক্ষুণ্ণ রাখবেন। এবং এই অক্ষুণ্ণ রাখতে গিয়ে যদি আপনারা কোনো ঝামেলায় পড়েন, চাপে পড়েন, জনগণকে সম্পৃক্ত করবেন। আপনারা নিজেরা করতে যাবেন না, জনগণকে সম্পৃক্ত করবেন, জনগণ রুখে দাঁড়াবে, আপনাদের পাশে জনগণ থাকবে, এটা আমরা প্রত্যাশা করি। অবশ্যই ভালো কথাই শুনলাম আমরা। জনাব হাসনাত আলী, সংখ্যাগরিষ্ঠতায় আমরা দেখেছি বিগত 17 বছর সংখ্যাগরিষ্ঠতার কারণে আওয়ামী লীগ বিপথে, বা এর অভিযোগ আছে আওয়ামী লীগ আসলে তারা বিপথে গেছে। এইটা একটা বিএনপির জন্য বড় পরীক্ষা হবে কিনা, এবং একটু শেষ প্রশ্নই করবো আপনার কাছে, এবং তাতে করে আসলে বিএনপি তৃণমূল আছে, রাজনীতি করতে হবে, আবার সরকারও চালাতে হবে, বড্ড চাপ। কি দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, এই যে ভূমিধস বিজয় যেটা বলছি, এটা নিঃসন্দেহে বিএনপির নেতার প্রতি একটা বড় ধরনের চাপ। চাপ কিন্তু আরও আছে। এই যে 18 বছরের আমার ভাই কিছু চাই না এটা বললেন,
এটা চাই না কেন, এই সংকটগুলো তো ছিল 18 বছর, এবং ক্ষতগুলো কিন্তু একেবারে খুব ছোট না, বড় বড় ক্ষত। প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, উনি যে পেশাতে আছেন সেই পেশা ধ্বংস হয়ে গেছে, আমি যে পেশায় এসেছি শিক্ষাঙ্গন সেখানে ধ্বংস হয়ে গেছে। তো এগুলো রিপেয়ার করতে হবে। রিপেয়ার তো একা করা যাবে না। একজন রাষ্ট্রপ্রধান যিনি হতে যাচ্ছেন তিনি সহযোগিতা চেয়েছেন, অতএব আমি ওই যে বললাম জামাত ইসলাম সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। যদি সহযোগিতা সরকার না নেয় তখন তো আমরা আপনার এখানে এসে বলবো তখন যে জামাত ইসলাম সহযোগিতা করছে আপনি নেননি। ঠিক একইভাবে এটাও বলবো যে বিএনপি যদি সহযোগিতা আজকে যেভাবে চেয়েছে, জামাত যদি ইন্টেনশনালি অসহযোগিতা করে, সেটা নিয়েও আলোচনা করবো। আমরা রাজ্জাকি ভাই করবেন, উনি কিন্তু ছাড়বেন না, বলবেন কিন্তু।